পছন্দ করে না, যার কারণে সাদা ভাত রান্না করেছি। এখন আপনারা অনেকে হয়তো পুরো দেখেন 2:30 কিন্তু বেজে গেছে, রান্না করতে হয়েছে। আর এত অল্প সময়ের মধ্যে আসলে কি কি আইটেম রান্না করব সেটাই মাথায় কষ্ট হচ্ছে, এত মায়া হচ্ছে, কিন্তু কি করব, এগুলো তো রেখে দেওয়ার কোনো স্কোপ নাই। প্রচুর গরম, আর এই গরমে কিন্তু দুধ যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আর তত বেশি ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই গরমে অবশ্য ভালো থাকার কথা না, আজকে প্রচণ্ড গরম পড়েছে, বাইরে তাকানোই যাচ্ছে না, এত খারাপ অবস্থা। আজকে আমাদের বাসায় গ্রাম থেকে 2জন মেহমান আসবে আপনাদের ভাইয়ার সাথে, তো তাদের জন্য আজকে কিছু রান্নাবান্না করছি। আপনাদের ভাইয়া কিন্তু এখন গ্রামে আছে, তো সে যখন আসবে তখন ওর সাথে 2জন চলে আসবে। আর আমি কিন্তু একেবারেই জানতাম না যে ওরা আজকেই চলে আসছে। ওরা আসবে সেটা আমি জানতাম, তবে আজকে আসবে সেটা একেবারেই জানা ছিল না। তো যাই হোক, হুট করে আপনাদের ভাইয়া ফোন করে বলেছে যে ওরা আসছে, রান্নাবান্না করো। তো ঘরে যা ছিল আমি তাই কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গ্রাস কাপ মাছ, তো আজকে আমি গ্রাস কাপ মাছের ভুনা করব। আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম ভুনা করব। তারপর মেহমানদের জন্য ঝাল ঝাল করে একটা শুটকি ভর্তা করব, যেহেতু ওরা গ্রামের মানুষ, ওরা কিন্তু ভর্তা খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য শুটকি ভর্তাটা করব আজকে। আলু দিয়ে গরু মাংস রান্না করব, আর রান্না করব হচ্ছে আম দিয়ে টক ডাল। ভেবেছিলাম পোলাও রান্না করব, কিন্তু আপনাদের ভাইয়া ফোন করে বলে দিয়েছে যে পোলাও রান্না করার কোনো দরকার নেই, এত গরম পড়েছে, এই গরমে পোলাও খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সবাই যেহেতু সাদা ভাত খেতে চাচ্ছে, আমার ছেলেমেয়েরাও সাদা ভাত খেতে চাচ্ছে, সেজন্য সাদা ভাতটাই রান্না করব। ওরা অবশ্য একটা কাজে আসছে, আর কাজটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ফ্রিজ কিনেছিলাম। তো নতুন ফ্রিজ যেহেতু কিনেছি, পুরাতনটা তো অবশ্যই বিক্রি করে দিতে হবে। তো সেজন্য পুরাতন ফ্রিজটা আমি বিক্রি করে দিয়েছি, ওদের কাছেই বিক্রি করেছি। আর সাথে একটা আলমিরাও বিক্রি করেছি। তাই এই ফার্নিচারগুলো নেওয়ার জন্যই অবশ্য ওরা আসছে। আর দেখেন আপনাদের ভাইয়ার কি কাণ্ড, হুট করে আমাকে বলেছে যে ওরা আসছে। এখন আমি কিন্তু ফ্রিজটাও খালি করি নাই, আর আলমিরাটাও খালি করে নেই। তো মেয়েকে বলেছি যে তুমি আলমিরাটা খালি করতে থাকো, ফ্রিজটা না হয় পরে আমি কাজ শেষে খালি করে দিব। ওর যেহেতু আজকে ভার্সিটি নাই, তাই আলমিরা খালি করার দায়িত্বটা আমি তাকেই দিলাম। কিন্তু দেখেন, আলমিরা তো খালি করছে আর আমার সাথে চিল্লাচিল্লি করছে। এমনিতেই আজকে প্রচণ্ড গরম, সেজন্য আর কি কাপড় চোপড় দেখে ওর মেজাজটা গরম হয়ে গেছে। তো চলেন যাই, একটু চুপি চুপি দেখে আসি ও কী করছে। এই যে দেখেন আমার মেয়ের কাণ্ড, সব কিছু খাটের উপর নিয়ে বসে আছে। নতুন ওয়াল ক্যাবিনেট বানিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেছে, তারপরও দেখেন পুরাতন ক্যাবিনেট থেকে নতুন ক্যাবিনেটে যে ট্রান্সফার করব, সেই সময়টুকু আমি দেখেন পাই নাই। সময় কিন্তু ঠিকই পেয়েছিলাম, কিন্তু আলসেমি কাজ করছিল, যার কারণে করা হয়নি। এখন ঠেলায় পড়েছি, তো তাই গোছাতে হচ্ছে। একেই বলে ঠেলার নাম হচ্ছে বাবাজি। পুরাতন ফার্নিচারের জন্য মনটা যে কীভাবে কাঁদছে গাইস, সেটা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে বোঝাতে পারছি না। এত বছর ধরে ওদেরকে আগলে রেখেছিলাম, যত্ন করেছিলাম, মায়া তো একটু লাগবেই, তাই না? এখন তো মানুষ মানুষের জন্যই মায়া করে না, আর আমি ফার্নিচারের জন্য মায়া করছি। বিশ্বাস করেন, আমার কষ্টে বুকটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ওরা কোনো ফার্নিচার না, ওরা হচ্ছে মানুষ। আসলে মায়াটা হচ্ছে এরকম একটা জিনিস, সেটা যার উপরেই পড়ুক না কেন, বুকের ভিতরে কিন্তু কষ্টটা ঠিকই লাগে। ফাইনালি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু মাছগুলোকে আমি ভুনা করব, সেজন্য একদম হালকা করে ভেজেছি। আমাদের পরিবারের সদস্য হচ্ছে 4 জন, আর 2জন মেহমান আসছে, মোট 6 জন। তো এখানে কিন্তু আমি 4 পিস মাছ নিয়েছি আর 4 পিস ডিম নিয়েছি, তার একটাই কারণ, আমি আর আমার ছেলে ডিমও খাবো না, মাছও খাবো না। তো আমাদের জন্য মাছ আর ডিমটা বাদ দিয়েছি। যেদিন গরু মাংস রান্না করা হয়, সেদিন গরু মাংস ছাড়া অন্য কোনো কিছু খাওয়া হয় না। আর এমনিতে প্রচুর গরম পড়ার কারণে মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে গেছে, কোনো কিছু খেতে ভালো লাগে না। পেঁয়াজ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানিও দিয়ে দিলাম পরিমাণ করে। এই ঝোলটাকে খুব ভালো করে জাল করে তারপরে আমি মাছগুলো ছাড়বো। মাছ ভুনা আসলে বিভিন্নভাবে করা যায়, তবে আমি মাঝে মাঝে এভাবেও করি, আবার মাঝে মাঝে অল্প পানি দিয়েও করি। এটা অন্য চুলায় বসিয়ে দিলাম, এখন এই চুলায় মাংসটা রান্না করে ফেলবো। গরুর মাংসে এমনিতে অনেক চর্বি থাকে, সেজন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি।
আর এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, গোলমরিচ, তেজপাতা। একটু ভাজা হয়ে এলে এখন কয়েকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে আমি একদম বেরেস্তা করে ভেজে নেব। আমি সবসময় এইভাবেই রান্না করি গরুর মাংস, খেতে অনেক ভালো লাগে। মাছের ঝোলটা আমার কষানো হয়ে গেছে, এখন সবগুলো মাছ দিয়ে দিব। বাইরের গরম আর চুলার গরম একসাথে হয়ে আমার একেবারে দফা দফা অবস্থা। গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, এখন ইচ্ছে হচ্ছে এক গ্লাস ঠান্ডা পানি খাই, কিন্তু সময় খুঁজে পাচ্ছি না। পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তা করে ভেজে তারপর মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। টমেটো দিয়ে মাছ ভুনা করলে মাছ ভুনার টেস্টটা অনেক ভালো আসে, তবে অনেকে কিন্তু টমেটো আবার খেতেও পারে না। এখন আমি এখানে ফ্রোজেন করা 2টা টমেটো কেটে তারপর দিয়ে দিচ্ছি, যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে। আর সামান্য একটু লবণ উপরে ছিটিয়ে দিচ্ছি, যেহেতু 2টা টমেটো আমি এখানে ব্যবহার করেছি, তো লবণের পরিমাণটা কমে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব। প্রায় ঘন্টাখানেক আগে আমি রাইস কুকারে ডাল বসিয়ে দিয়ে এসেছি। ডাল কিন্তু ফুটে একেবারে অর্ধেক হয়ে গেছে। তো এখন ডালে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন একটু পানিও দিয়ে দিলাম, আর এই পানি সহই আমি এখন ডালে দিয়ে দেব। যেহেতু আমার ডালটা একেবারে শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, সেজন্য আমি একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এখানে। ডাল ছাড়া আমাদের বাসায় একদিনও চলে না, মানে আমাদের বাসায় আর কিছু থাকুক বা না থাকুক, ডাল অবশ্যই থাকবে, কারণ সবাই ডাল খেতে ভীষণ পছন্দ করে। আসলে খাবারের একদম লাস্টে যদি ডাল না খেতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে খাবারের কোনো তৃপ্তি আসে না। আমার মধ্যে এরকম অনেকেই আছে অবশ্য যারা ডাল খেতে ভীষণ পছন্দ করে, আবার অনেকে আছে ডাল খেতে একেবারেই পছন্দ করে না। ডিমের খোসা ছাড়িয়ে সেই ডিমের খোসা দিয়েই আবার ডিমটাকে কেটে নিচ্ছি, আর এটাই হচ্ছে নিনজা টেকনিক। আপনারা চাইলে ফলো করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি সবসময় তরকারি রান্নার একদম লাস্ট পর্যায়ে গিয়ে কাঁচামরিচটা ব্যবহার করি, আমার কাছে খুব ভালো লাগে। এখন বাজে 11:30। আপনাদের ভাইয়া দেশের বাড়ি থেকে এইমাত্র এসেছে, আর এই যে দেখেন দুধ নিয়ে এসেছে। এখন রান্না করব নাকি দুধ জাল দিব সেটাই খুঁজে পাচ্ছি না গাইস। এখন যে কি পরিমাণের তাড়াহুড়োর মধ্যে আমি আছি। আর এই যে দেখেন দেশের বাড়ি থেকে যখনই আসবে তখনই কিন্তু হাতে করে এরকম সবজি নিয়ে আসবে। মাছ ভুনা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। একটু শুকনো শুকনো করে রান্না করলে মাছ ভুনা খেতে অনেক ভালো লাগে, সেজন্য একদম শুকনো করে ফেলেছি। সবার প্রথমে মাছ ভুনা রান্নাটা শেষ করলাম। এখন এক চুলায় মাংস রান্না হচ্ছে, আর আরেক চুলায় আমি দুধটা বসিয়ে দেব। যেহেতু এখন প্রচুর গরম, আর এই গরমে কিন্তু দুধ যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এত কষ্ট করে দেশের বাড়ি থেকে দুধ নিয়ে আসে, আর আমি জালের অভাবে যদি দুধটা নষ্ট করে ফেলি, তাহলে আসলে নিজেকে কখনো ক্ষমাই করতে পারবো না। কাঁচা দুধ ডিপে রেখে দিলে কিন্তু একটু রিস্ক আছে, সেজন্য আমি সবসময় জাল করে রেখে দিই। এক চুলায় দুধটা জাল করছে, আর এক চুলায় মাংস হচ্ছে। মাংসের ঝোল কিন্তু একেবারে কমে গেছে, এখন আমি এটাকে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমার এই গরম মশলাতে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করা আছে, একদম গোলমরিচ থেকে শুরু করে জয়ত্রী পর্যন্ত সব ধরনের মশলা আমি অল্প অল্প দিয়ে তারপর ব্লেন্ড করেছিলাম।
সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব, কারণ গরুর মাংস যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখেন, আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কারণ গরু মাংস যত সুন্দর করে কষানো হবে গরু মাংসের স্বাদ তত বেশি ভালো হবে। দুধে বলক চলে আসছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে মাংসটা আমার প্রায় রান্না করা হয়ে যাচ্ছে। একটা কিন্তু অলরেডি বেজে গেছে, আর দেখেন আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু রান্নার বাকি আছে। 10 কেজি দুধ জাল করতে করতেই আমার অনেকটা সময় শেষ হয়ে গেছে, তো কী আর করা। ডিম রান্না করতে অবশ্য বেশি সময় লাগবে না, হয়ে যাবে, তবে ভর্তা বানাতে একটু বেশি সময় লাগবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন ডিমটাকে ভেজে নেব। ডিম অনেকক্ষণ পর্যন্ত ভাজলে কিন্তু ডিমের চামড়াটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু ভিতরে আর মশলা ঢুকে না, আর খেতেও খুব একটা ভালো লাগে না। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি, একটু ভালো করে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো আর আধা চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি কষানোর জন্য কিন্তু একদমই পানি ব্যবহার করব না, জাস্ট এখানে ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আমি। আর এইভাবে কষানোর সাথে সাথে কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। শুটকি ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমে। এইটুকু থাক। ডিমের তরকারিতে কিন্তু একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হয়। এখন আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। এদিকে মরিচের পানিটা আমার একেবারে শুকিয়ে গেছে, তো এখন কিন্তু আমি ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে তারপর একটু ঢেকে সিদ্ধ করে নেব। ডালের মজা হচ্ছে জালে। ডাল যত ভালো করে জালে আসবে ডাল খেতে ততই ভালো লাগবে, আবার জাল করতে করতে শুকিয়ে ফেলা যাবে না। আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ডালটাকে খুব ভালো করে জাল করে তারপর এখন বাগার দিচ্ছি। আমি কিন্তু সবসময় পেঁয়াজ রসুন একসাথে করে তারপর ডাল বাগার দিই। আমার কাছে এভাবে ডাল বাগার দিলে খুব ভালো লাগে, ঘ্রাণটাও অনেক ভালো লাগে, আবার খেতেও অনেক ভালো লাগে। সব রান্না মোটামুটি শেষ, এখন ভর্তা বানাবো। গ্রামের মানুষেরা কিন্তু ভর্তা ছাড়া ভাতই খেতে পারে না, সেজন্যই তো এখন ভর্তা বানাচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু শুটকি ভর্তা খেতে ভীষণ পছন্দ করে। শুধু শুটকি ভর্তা না, সব ধরনের ভর্তাই তার কাছে খুব প্রিয়। আর ইদানিং আমিও কিন্তু ভর্তা ছাড়া একেবারেই ভাত খেতে পারি না। এই গরমে তো একেবারেই পারি না, কারণ এই গরমে আমার মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে গেছে। ভর্তা দিয়ে 2-4টা ভাত খেতে পারি, সেজন্য একটু কষ্ট করে হলেও কিন্তু পাটায় ঘষে তারপর ভর্তা বানাই।
এখন আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আমি কিন্তু সবসময় ভর্তায় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি। লেবু দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, মানে এই খাবারটা আমার কাছে একেবারে অমৃতের মতো লাগে, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে লেবু দিয়ে শুটকি ভর্তা। যাদের এখনও লেবু দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়নি, তারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। স্বাদটা আসলেই অসম্ভব সুস্বাদু। হয়ে গেছে আমার ঝাল ঝাল শুটকি ভর্তা। রান্না করতে করতে কখন যে 2:30 বেজে গেছে একদমই টের পাইনি। সবাই ভীষণ ক্ষুধার্ত। তো এখন আমি সব কিছু রেডি করে তারপর টেবিল সাজিয়ে নিচ্ছি। আসলে একা হাতে কাজ করলে অনেকটা সময় লেগে যায়, আর আমি কিন্তু খুবই দ্রুত কাজ করতে পারি। তারপরও দেখেন 2:30 কিন্তু বেজে গেছে। মেহমানরা পোলাও খেতে পছন্দ করে না, যার কারণে সাদা ভাত রান্না করেছি। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে মেহমান এসেছে অথচ আমি ভাত খাইয়ে বিদায় করছি ওদের। আসলে তেমন কিছুই না, ওদের রিকোয়েস্টই আসলে পোলাওটা রান্না করা হয়নি। মেহমানদের জন্য আসলে খুবই সিম্পল সাদামাটা খাবার রান্না করেছি, যেহেতু খুবই দ্রুত রান্না করতে হয়েছে। আর এত অল্প সময়ের মধ্যে আসলে কি কি আইটেম রান্না করব সেটাই মাথায় আসছিল না। আমার আজকের সবগুলো রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, ওদের খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করেছি। তো আজকে কিন্তু আমার উপরে অনেক ধকল পড়েছে। তারপরে এই ফার্নিচারগুলো যখন নিচে নামাবে তখন ঘর কী পরিমাণে নোংরা হতে পারে একবার চিন্তা করে দেখেন। তো আজকে আমার উপরে শুধু ধকল না, ধকলের উপর ধকল। কিছু কিছু বরফ ছিল ভিতরে, সেগুলো পরিষ্কার করা সম্ভব হয়নি। সেই বরফগুলো এখন গলে গলে পড়ছে আর পুরো জায়গাটা ভিজে যাচ্ছে। খাওয়া দাওয়া করে সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে, আর খাওয়ার পরে কিন্তু ফল খেতে হয়। তো এখন আমি মেহমানদের জন্য কিছু ফল কেটে দিচ্ছি। আজকে আমার বিশ্রাম করার কোনো সময় নেই, আজকে শুধু কাজ আর কাজ। ফার্নিচারগুলো নিচে নামাচ্ছে আর আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে, এত মায়া হচ্ছে, কিন্তু কি করব, এগুলো তো রেখে দেওয়ার কোনো স্কোপ নাই, যার কারণে বিক্রি করে দিতে হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আস্তে আস্তে